পদক্ষেপে তুমি আমার পাশে আছো সেটা আমি বুঝতে পারছি দাদা। কিন্তু একদিন তুমি আমাকে এই বিশাল জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীদের মাঝে ছেড়ে চলে গেলে। একদিকে অন্ধকার, একদিকে জঙ্গলের রাস্তা, আর একদিকে হিংস্র প্রাণীরা। তবে এই সব কিছু থেকে তুমি আমাকে পার করে এসেছো। তুমি যে আজও আমার পাশে আছো সেটা আমি ভালোভাবে জানি। এইভাবে চিরকাল আমার সাথে থেকো দাদা। মা, হ্যাঁ, বাইরে সবাই সেলিব্রেট করছে, তুমি এখানে ভেতরে বসে কি করছো বলো তো? আমার ছেলেকে মারতে চাইলাম। এতে যদি শিবানী বিধবা হয় তার জন্য আমরা কত কি করলাম, কোনোটাতেই কিছু হলো না। দেখলি তো, ওরা সশরীরে বাড়িতে ফিরে এলো। এটা দেখতে আমি বাইরে আসবো? ও যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তাহলে ওদের বলে দিস আমার জ্বর হয়েছে, বিশ্রাম নিচ্ছি। যা। না মা, এই তান্ত্রিক যক্ষিণী 9 জনকে বিধবা বানিয়েছে, আর একজন মরলেই ও মোক্ষ লাভ করবে। 8 ঘন্টার মধ্যে কাজ শেষ করবে বলেছে। তুমি কি সেটা জানো? আর মামা আমাকে বলেছে এসব। 1 সপ্তাহ হয়ে গেছে মা, ওরা যেভাবে গেছিল সেভাবেই ফিরে এসেছে। ওদের তো কোনো ক্ষতি হয়নি। এটা কি করে সম্ভব? সেটাই তো বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা যখন শিবানীর কোনো ক্ষতি করতে চাই তখন মনে হয় ওপর থেকে সমস্ত ভগবান নিচে চলে এসেছে ওকে বাঁচানোর জন্য। আমাদের বেলা তো কেউ আসে না। জানিস তো, আমি কুলদেবতার কাছে মানত করেছিলাম, শিবানী যদি বাড়ি না ফেরে তাহলে আমি মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করে আসব। এখন দেখছি শিবানী ম্যাডাম বাড়ি ফিরে এসেছেন। আমি আর কি করব বলতো? মনে হচ্ছে এবার অন্যরকম কিছু মানত করতে হবে। আমারও ঠিক তাই মনে হচ্ছে মা। আমরা সবাই মিলে কত কষ্ট দিলাম ওদেরকে, কিন্তু ওরা সব বাধা পেরিয়ে চলে এলো। এসব কি করে হচ্ছে কে জানে। বেচারা সায়ন কত চেষ্টা করছে, কত প্ল্যান করছে যাতে ও অন্তত একবার জিততে পারে, কিন্তু দেখ বারবার হেরে যাচ্ছে। সায়ন কিন্তু ভীষণ জেদি মানুষ মা, তুমি দেখে নিও। শিবানীর সর্বনাশ করার চেষ্টা ও কোনো দিনও বন্ধ করবে না। শিবানীকে যদি ও শেষ করতে পারে তাহলে আমরাও আগের মতো জীবন কাটাতে পারবো। ঠিক আছে মা, ওরা অনেক দিন পরে বাড়ি ফিরেছে, লোক দেখানো হলেও কথা বলতে হবে ওদের সাথে। না, আগে তুই যা ওদের সাথে কথা বল। ও তোর সাথে ঠিক করে কথা বলছে কিনা দেখ। ও যদি রাগের মাথায় আমার সঙ্গে ভালো করে কথা না বলে আমার খারাপ লাগবে। তাই তুই যা আর গিয়ে দেখ সিচুয়েশনটা কেমন, তারপর আমি সিদ্ধান্ত নেব ওর সাথে কথা বলবো কিনা। এখন তুই যা। তার মানে বিড়ালের গলায় ঘন্টা এখন আমি বাঁধবো? সেটা নয় রে নন্দিনী, তুই এখন ছোট, ওর কথা তুই মাথা ঠান্ডা করে শুনতে পারবি, কিন্তু আমি সেটা পারবো না। আচ্ছা ঠিক আছে মা। হাই দাদা, কেমন আছিস? কেমন ছিল তোর ট্রিপ? দেখেছিস, তুই কিন্তু আমাদেরকে ভুলেই গেছিলিস, আমাদের একটা কল পর্যন্ত করলি না। নন্দিনী,
আমি কিন্তু তোর কাছ থেকে অন্য কথা আশা করেছিলাম। কি দাদা? তুমি এখনো কি করে বেঁচে আছো? দাদা, তুমি বেঁচে গেলে কি করে? এসব হলো কি করে? কি আশ্চর্য ব্যাপার! আমি তো ভাবলাম যে আমার কাছে ফোন আসবে যে তুমি আর বেঁচে নেই। আমি আশা করেছিলাম তুই আমায় এই কথাগুলো বলবি। দাদা, কেন অশোক এইভাবে কথা বলছিস? আমরা কি তোর খারাপ চাইতে পারি? ওই বাচ্চা মেয়েটা তোর সঙ্গে কথা বলতে এলো, আর তুই ওর সঙ্গে এইভাবে কথা বলছিস? তুই যাবার পর ওই মেয়েটার কত মন খারাপ হয়েছিল জানিস? দাদা বৌদি বাইরে চলে গেল, একবারও ফোন করছে না, তাই ও কষ্ট পাচ্ছিল। মামা, তুমি এখন যে খেলাটা খেলছো না, সেটা আমি শিখে গেছি। এই সমস্ত খেলা এখন আমি খুব ভালো খেলতে পারি। তাই আমার সঙ্গে এই খেলা না আর খেলতে এসো না, লাভ হবে না। আচ্ছা, আমার ছোট মা কোথায়? দাদা আসলে মায়ের খুব জ্বর এসেছে রে, মা ওপরে ঘুমোচ্ছে রে। সামনে এক রূপ আর পিছনে আরেক রূপ। দেখো মামা, আমার মনে হচ্ছে ভগবান বোধহয় গিরগিটিকে সৃষ্টি করেছিল ছোট মাকে দেখার পরে, তাই না? দেখ দাদা, তুই তোর বউকে খুশি করার জন্য আমাদেরকে যে অপমান করছিস সেটা বুঝতে পারছি। তুই তোর বউকে খুব ভালোবাসা দেখাতে চাস তো সে দেখা। তুই ওকে দেখাতে চাইছিস যে তুই বদলে গিয়ে খুব ভালো হয়ে গেছিস, সে দেখা। কিন্তু একটা কথা মনে রাখিস, আমাদের সঙ্গে এভাবে কথা বলবি না। আমি যে বদলে গেছি সেটা তোদের